আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, এজ লার্নিং এজ লাইফ। তোমাদের কিছুদিন পরে এসএসসি যারা নবম শ্রেণীতে উঠছে তাদের অর্ধবার্ষিক পরীক্ষা, এবং যারা প্রিটেস্ট দিব অর্থাৎ ক্লাস 10-এ পড়ো তারা এসএসসি পরীক্ষা 2027, তারা তারা কিন্তু কি প্রিটেস্ট পরীক্ষার প্রত্যেকের অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি স্কুলের সিলেবাসে এসেও বলতে জানি এই চ্যাপ্টারটা আছে। এই চ্যাপ্টারটা তোমাদের মেজরিটি পার্সেন্ট স্টুডেন্টের ভয়ের কারণ। কেন স্যার? এই চ্যাপ্টারে অঙ্ক আছে স্যার, তারপরে সূত্র আছে, এই সূত্রগুলো চলকেও বুঝি না, কোনটা দ্বারা কি বুঝে সেটা বুঝি না স্যার। এই চ্যাপ্টারটা জাস্ট আমার এই স্লাইডটা করার পরে তোমাদের এই দেখো আমি এমন ভাবে সাজাইছি স্লাইডটা, তোমাদের বইয়ের সম্পূর্ণ কনসেপ্ট তো ক্লিয়ার হবে, এবং যত ধরনের ম্যাথ আছে এখানে আমি তোমাদের একটু দেখাই। এই যে যত ধরনের ম্যাথ আছে এখানে, যত সূত্র আছে সব সূত্র সহ গাণিতিক প্রবলেম, বোর্ড কোয়েশ্চন থেকে শুরু করে সব তোমাদেরকে এক ক্লাসে সলভ করানো হবে, এসকিউ এবং এমসিকিউ সহ একটা ক্লাসের মধ্যে তুমি কমপ্লিট করবা। চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। প্রথমে তুমি আগে স্লাইড তোমার বইয়ে কি কি আছে সেটা একটু আমরা জানি। ঠিক আছে, আমাদের বইটাতে যে বোর্ড বইটা আছে সেটার মধ্যে কি কি আছে সেটার একটা সামারাইজ এবং একটু অন্যভাবে আমি এই চ্যাপ্টারটা সাজাইছি। স্লাইডগুলো দেখো। প্রথমে চ্যাপ্টারটার নাম আমরা জানি কি, এসো বল কি জানি অধ্যায় 10। এই যে চ্যাপ্টারটাতে কি এসব বলকে জানি যে বললো, এই বলটা আসলে কি ফুটবল? বিশ্বকাপ ফুটবলের এই যে বলটা সেটা না, এটা অদৃশ্য বল, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, যে ঘ্রাণ নাই, এবং যেটাকে শুধুমাত্র পরিমাপ করা যায়, কি করা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এবং এটা ঘ্রাণ কেমন সেটাও জানি না, রং কেমন সেটাও জানি না। তাহলে দেখো, প্রথমে আমরা এখানে এই চ্যাপ্টারটা প্রথম দিকে তুমি যখন শুরু করবে দেখবে এটা জড়তা নিয়ে আলোচনা করা আছে। কি নিয়ে? জড়তা। এই জড়তা জিনিসটা কি? আমি যদি সহজ করে তোমাদেরকে বলি, কোন একটা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা হচ্ছে জড়তা। একদম সহজ কথা এটা, কিন্তু এটা একটু সুন্দরভাবে যদি আমরা বলি জড়তা জিনিসটা কি, তখন আমাদের আসবে। এটা আমরা সামনে আলোচনা করব, আবার তবু একটু বলে রাখছি। তবে জড়তাটা কি? গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়া, এবং স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলে জড়তা। বুঝতে পারছি? এটা আমরা এসকিউ এবং যে ক নাম্বার প্রশ্ন আছে সেগুলো তোমাদেরকে আমি সাজেশন এবং উত্তরগুলো সহ দিয়ে দিব। তারপরে এই যে জড়তা, তারপর আমরা আলোচনা করবো নিউটনের গতিসূত্র। নিউটন 3টা গতিসূত্র আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, সেগুলো আমরা আলোচনা করব। ঘর্ষণ বল, মোস্ট ইম্পর্টেন্ট ঘর্ষণ বল, সেগুলো আলোচনা করবো। তাহলে চলো আমরা প্রথমে শিখবো স্থির জড়তা। স্থির জড়তা কোনটা? আমরা প্রথমে বলছিলাম জড়তাকে কয়টা ভাগে ভাগ করব? 2টা ভাগে। জড়তা মূলত এখানে কি দেখো তো, জড়তা মূলত হচ্ছে যে তোমার বস্তুর স্বাভাবিক প্রবণতা। স্বাভাবিক প্রবণতা মানে ওই যে এটা বললাম, যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা, সেটা হচ্ছে কি বস্তুর স্বাভাবিক প্রবণতা। মানে আমি কথা বলতেছি, কথা বলতে চাইবো, ক্লান্ত হলে তখন কি থেমে যাব, ঠিক না? তোমরা যেমন সারা বছর পড়াশোনা করো নাই, এখন কি করতেছ? পড়তে চাচ্ছ বাট পড়া আসতেছে না, কারণ এটা হচ্ছে তোমার স্বাভাবিক একটা অবস্থা হয়ে গেছে, যে তুমি এমন একটা অবস্থায় ছিলা যে স্থির অবস্থায় ছিল। মানে পড়াশোনার যদি গতিশীল কি হিসাব করি পড়াশোনাকে, তাহলে তুমি স্থির অবস্থায় ছিল, তুমি নিজেকে গতিশীল করতে একটু কষ্ট হচ্ছে, ঠিক না? যেমন এই ক্লাসটাও তোমরা অনেকেই কি করবা, একটু করে দেখে তারপরে রেখে দেবা, বোরিং লাগবে। কারণ কারণ হচ্ছে তোমাদের অভ্যাসের কারণ। ওই অভ্যাসটা হচ্ছে না আমাদের পড়াশোনা, সেটা একটা জড়তা। এই যে অনেকে বলে না তোমাদেরকে তোমার জড়তা কাটতে হবে, এটাই আর কি। ওকে, তাহলে স্বাভাবিক প্রবণতা হচ্ছে কি জড়তা। তার মধ্যে স্থির জড়তা আছে, গতি জড়তা আছে। স্থির জড়তা কোনটা? যেমন দেখো অ্যাপ্লাই, যেমন একটা এটার মধ্যে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, তোমাদের এই এক্সাম্পলটাই তোমাদের বই দেওয়া আছে। এটার মধ্যে একটা ফোর্স অ্যাপ্লাই করাতে এইটা কিন্তু এইখানে চলে আসছে, বাট এই যে পয়সাটা নিচে পড়ে গেছে কেন? অভিকর্ষ ত্বরণের কারণে পয়সাটা নিচে পড়ছে, কিন্তু এই যে এটা অভিকর্ষ ত্বরণের দিকে নিচে পড়তে চাচ্ছিল, কোন দিকে নিচে চাচ্ছিল পড়তে, কিন্তু এইটাই দিকে নিতে চাচ্ছে, কিন্তু এটা ওইদিকে যায় নাই। তার যে জড়তা ছিল সেই জড়তাই নিচে পড়ে গেছে। তোমরাও যদি এটার সাথে সাথে যদি না যাও, তোমাদের জড়তা যদি কাটায় উঠতে না পারো, তোমরাও এভাবে এই টপ করে এই গ্লাসের মধ্যে পয়সার মতো করে পড়ে যাবা। বুঝতে পারছো? তার হচ্ছে এটা হচ্ছে কি স্থির জড়তা। দেখো, গ্লাসের উপর থেকে কার্ডবোর্ড সরিয়ে নিলেও কয়েনটি জড়তার কারণে গ্লাসেই পড়ে, গ্লাসেই। ওইটা সহজ একটা জিনিস। কেমন? স্থির বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতা, অর্থাৎ স্থির বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতা হচ্ছে স্থির জড়তা। তারপর গতি জড়তা। চলন্ত বাস হঠাৎ করে যাত্রীর সামনের দিকে ঝুঁকে পড়ে, কেন এটা সামনের দিকে ঝুঁকে পড়ে? তুমি যখন একটা বস্তুর উপরে, মনে করো এই যে প্রথমে একটা বাস ছিল, বাসের মধ্যে তুমি বসছো, ঠিক না? বসার পরে বাসটা যখন প্রথম ছাড়লো,
তখন তুমি একটু পিছন দিকে হেলে পড়ছো, আচ্ছা ওইটা গেল, পিছন দিকে হেলে পড়ার পরে তুমি যখন মাথা করে চড়ো অথবা সিএনজি দেবে যে কোনো গাড়িতে যখন চড়ো, তুমি দেখবা যে তুমি স্বাভাবিক অবস্থায় আছো, ঠিক না? গাড়িটা চলতেছে সামনের দিকে আগায় যাচ্ছে, কিন্তু তুমি স্বাভাবিক অবস্থায় আছো। বাট যখন গাড়িটা ব্রেক করে তখন কি হয়, গাড়িটার ব্যাগ ছিল এদিকে, তোমার ব্যাগও ছিল এদিকে, তোমার ব্যাগ আর গাড়ির ব্যাগ সমান হয়ে গেছে। তখন সমান হয়ে যাওয়ার কারণে হয়েছে কি, তুমি আর ওই ব্যাগটা অনুভব করতেছো না, তুমি আর ওই ব্যাগটা অনুভব করতেছো যদি তুমি আশেপাশে না তাকাও। তাহলে এখন হয় কি, গাড়ি যখন ব্রেক করে, গাড়িটা যখন ব্রেক করে, রাস্তার ফ্রিকশনের কারণে গাড়িটা থামে, গাড়িটা থামে, কিন্তু তুমিও তো থামো, বাট একটু সামনের অংশটুকু ঝুঁকে পড়ে। তোমার যে উপরের অংশটুকু আছে শরীরের উপরের অংশটুকু, সেটা তুমি ঝুঁকে পড়ে। কেন ঝুঁকে পড়ে? কারণ হচ্ছে তোমার নিচের এই অংশটুকু গাড়ির সাথে লাগানো আছে, নিচের এই অংশটুকু লাগানো থাকার কারণে হয় কি, তুমি নিচের অংশটুকু গাড়ির সাথে থেকে যাবে, বাট তুমি একটু মাথাটা একদম উপরের অংশটুকু ঝুঁকে পড়ে সামনের দিকে। কেন? কারণ উপরের অংশটুকু তো শূন্য ছিল, ফাঁকা ছিল, এজন্য এটাও তো গতিশীল, তোমার পুরো শরীরই তো গতিশীল ছিল। আর পুরো শরীর গতিশীল থাকার কারণে তোমার সামনের নিচের অংশ থাকলেও সামনের অংশটা পড়ে যায়। যেমন তোমরা ওই দৌড়ানোর সময়, একটু দৌড়ানোর সময় তোমরা ব্রেক কষার পরেও, অর্থাৎ তোমরা যে ফুটবল খেলো, ক্রিকেট খেলো, বল ধরতে বা বল তোমরা পাসিং করার সময় অনেক স্পিডে দৌড়ানোর কারণে দেখবে তোমরা সামনের দিকে ঝুঁকে পড়ো। এটা হয় কেন? কারণ হচ্ছে কি, তোমরা অনেক জোরে দৌড়ানোর কারণে তোমাদের পুরো শরীরই একটা ব্যাগে ছিল, বাট তুমি ব্রেক করছো তোমার পা দিয়ে, কিন্তু তোমার উপরে যে শরীর অংশটুকু সেটা ঝুঁকে পড়ছে সামনের দিকে। এটা কেন? কারণটা হচ্ছে তোমার পুরো শরীর কি ছিল, গতিশীল ছিল। তুমি তো ব্রেক করছো, তোমার নিচের অংশটুকু একটু দাঁড়ায় গেছে, কিন্তু উপর অংশটুকু দাঁড়াইতে পারে নাই। যেমন তোমরা এই ব্যাগটা যদি তোমাদেরকে আমি এক্সাম্পল হিসেবে দেখাই, এই যে একটা এই লাঠিটা, মনে করো এই লাঠিটা হয়েছে কি, দেখো এখানে আমি এভাবে টান দিলাম না, এবং পুরো লাঠিটাই কিন্তু ব্যাগ হবে গতিশীল, কিন্তু হয় কি, এই অংশটুকু থেকে যায়, এই অংশটুকু সামনের দিকে ঝুঁকে পড়ে। এই কারণ হচ্ছে পুরোটা গতিশীল ছিল, কিন্তু এই অংশটুকু আমি ধরে রাখছি। তেমনি ভাবে তোমাদের অর্ধেক অংশ শরীরের নিচের অংশটুকু গাড়ি ধরে রাখে, ঠিক আছে? এই জন্য গাড়ি থেমে গেলেও তোমার নিচের অংশটুকু থামলেও তুমি সামনের দিকে ঝুঁকে পড়ো। সেম ভাবে ফুটবল খেলাতে বা ক্রিকেট খেলাতে তুমি দৌড়ানোর সময় পা নিচে মাটিতে আটকায়, কিন্তু তোমার উপরে শরীরের অংশটুকু সামনের দিকে জোরে পড়ে। এটা শূন্য ছিল, এই জন্য। বুঝতে পারছি আশা করি, আর না বুঝলে তো খবর আছে। এরপর দেখি আমরা নিউটন প্রথম সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট। স্যার নিউটন প্রথম সূত্রগুলো মনে থাকেই না, মনে থাকে না, ভুলে যায়। দেখো, মনে থাকে না, ভুলে যাও, এটা তোমার নিজের মতো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? বুঝতে হবে, বুঝে যখন তুমি শিখবা তখনই তুমি। আর এখানে ভাষাগত কিছু বিষয় আছে, তোমরা অনেক ওয়ার্ড গুলো জানো না, অনেক শব্দগুলোর সাথে তোমরা নতুন পরিচিত, তোমরা সচরাচর যে শব্দগুলো ব্যবহার করো অনেক সময় এখানে সে শব্দগুলা নাই, এই জন্য তোমরা বুঝতে পারো না বা মনে থাকে না ব্যবহার করার শব্দগুলা। তাই নিজের প্রথম সূত্র, বল ছাড়া গতির পরিবর্তন অসম্ভব, জাস্ট এটা বলছে, ঠিক না? বল ছাড়া গতির পরিবর্তন বলছে, যে গতির পরিবর্তন, এটা এই যে একটা অংশটুকু যে বললো, এটা কিভাবে, দেখো এখানে খুব ভালো করে যদি তুমি তাকাও, এখানে দেখবা আগে নিউটন প্রথম সূত্রটা কি ছিল সেটা দেখবো। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল পথে গতিশীল থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। অর্থাৎ এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। সুষম মানে সমবেগে, সুষম গতি মানে হচ্ছে সমবেগ, সরল পথে চলতে থাকবে, আঁকা বাঁকা করে না, একদম স্ট্রেট যাবে। এটা আঁকাও যাবে না, বাঁকাও যাবে না, যেটা নিউটন দ্বিতীয় সূত্রের কারণে হয়, ভরবেগের পরিবর্তন হয়, ঠিক আছে? তাহলে স্থির বস্তু স্থির থাকবে, এটা কি নিউটন প্রথম সূত্রের একটা ল। এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে, ঠিক আছে? এখন দেখো, কোন একটা বস্তুর উপরে গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, সেটা তো বলছে স্থির বস্তু স্থির থাকবে। এখন যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বলা হয় বল। এই চ্যাপ্টারের যে মূল নামটা বল, বল জিনিসটা কি, এই চ্যাপ্টারের যে মূল নাম, এইসব বলকে জানি ফোর্স। এই ফোর্সটা অ্যাকচুয়ালি কি, এই ফোর্সটা বুঝতে হবে তোমার কি। এটা এই সূত্র, যা স্থির বস্তুকে, ভালো করে বুঝো, এটা আমি প্রথমে বললাম, যা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না। তাহলে এটা আমরা কিভাবে বুঝবো? যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুকে গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বলা হয় কি, বল বলে। বুঝতে পারছি? এটা তাকে বল বলে। ওকে, এটা বুঝে গেছি আমরা। আর সূত্রটা অবশ্যই মুখস্থ রাখবা। আর বল কাকে বলে এটা পরীক্ষা আসবে, মোস্ট ইম্পর্টেন্ট। এটা 3 স্টার দিয়ে রাখবে, কেমন? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে,
আচ্ছা আচ্ছা, এখানে দেখো বল প্রয়োগ করার কারণে এটা কি হয়েছে, এটার ফেস পরিবর্তন হয়েছে। ফেস পরিবর্তন মানে তার অবস্থার পরিবর্তন হয়েছে, তার অবস্থার যে সে যে অবস্থায় ছিল তার অবস্থার পরিবর্তন হয়েছে। এটা মনে করো এটা এমন হতে পারে সে স্থির ছিল গতিশীল হয়েছে, বা গতিশীল ছিল স্থির হয়েছে, অথবা এটা ইয়া ছিল, এটাকে চাপ দেওয়ার কারণে এটা ধুমড়ে মুচড়ে গেছে, এরকম হতে পারে। বা তুমি একটা বেলুনে বাতাস দেওয়ার কারণে এটা ফুলে গেছে, এটা একটা বল প্রয়োগ করা, বুঝতে পারছি। ওইটা যদিও চাপ প্রয়োগ করার মধ্যে পড়ে। এরপরে এটা দেখো, এই যে একটা চাকা, তোমরা তো অনেকে বলতে পারো স্যার নিউটন তো বলছে যে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে, তাহলে আমরা ফুটবলকে কিক করার পর এটা গোল পোস্টে যাওয়ার আগেই থেমে যায় কেন? সেটা আস্তে আস্তে সামনের দিকে, সেটা ঘর্ষণ বলের কারণে হয়, সেটা একটু বিস্তারিত আমরা আলোচনা করব। এরপর দেখো ভরবেগ, মোস্ট ইম্পর্টেন্ট ভরবেগ। ভরবেগ বোঝার সময় ভরবেগ জিনিসটা কি আগে বুঝতে হবে। ভর হচ্ছে কোনো বস্তুর ভর, বুঝছি। আর ব্যাগ হচ্ছে কোনো বস্তুর ব্যাগ, এটা কত গতিশীলই থাকে কোনো বস্তুর ব্যাগ। আর ভরবেগ কি, কোনো বস্তুর ভর এবং ব্যাগের গুণফলই হচ্ছে কি ভরবেগ। অর্থাৎ কোনো একটা বস্তুর ভর যদি এম হয়, ব্যাগ যদি বি হয়, তাহলে ভরবেগকে আমরা পি দিয়ে লিখবো এম ইন্টু ভি। এম ইন্টু বি হচ্ছে ভর ব্যাগ সমান ভর ইন্টু ব্যাগ, ভর ইন্টু ব্যাগের গুণফল। একক কি, মোস্ট ইম্পর্টেন্ট এটা, কেজি মিটার পার সেকেন্ড। যদি আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, একক, সূত্র, মাত্রা সব। এরপর দেখো এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা লিখছে, উভয় বস্তুকে থামানো অত্যন্ত কঠিন কেন? কারণ উভয়ের ভরবেগ অনেক বেশি। এখন স্যার বলো উভয়ের ভরবেগ কেন বেশি? দেখো এই বস্তুটা ট্রাক, এটার একটা ব্যাগ আছে, মনে করো এটার ব্যাগ খুবই কম, আস্তে আস্তে আসতেছে, বাট এটার ভর অনেক বেশি, অনেক বেশি। কি ভর? অনেক বেশি। এটার ভরটা কি অনেক বেশি। অনেক বেশি ভর হওয়ার কারণে সেখানে লিখলাম, অনেক বেশি ভর হওয়ার কারণে এবং বেগ কম হওয়ার পরেও তার ভরবেগ কিন্তু বেশি, তার পি বেশি। পি কি বেশি, কারণ কি ভর বেশি, কারণ ভর আর ব্যাগের গুণফল। যেমন আমি যদি বলি এটার ব্যাগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, একদম স্লো আস্তে, এবং এটার ব্যাগ কত, এটার ব্যাগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এবং ভর কত, একটা গাড়ির ভর ধরলাম এটা কত 2000 কেজি, কত কেজি 2000 কেজি, তাহলে হবে 4000 কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড হবে। এটা কত চলেছে 4000। মানে একটা বুলেট কতটুকু, একটা বুলেটের ভর খুবই কম, এটা কি 1 কেজি হয়, আধা কেজি হয়, 100 গ্রাম হয় না, আরো কম, 100 গ্রামের চেয়ে কম হয় অনেক সময়। ধরলাম 100 গ্রাম, এটা 100 গ্রাম মানে 0.1 কেজি, 0.1 কেজি না, 1 কেজি ভাগ 100, 0.01 কেজি, 0.01 কেজি, ঠিক আছে, 0.01 কেজি। আর ব্যাগ কত, ব্যাগ অনেক বেশি থাকে, একটা বুলেটের ব্যাগ অনেক বেশি থাকে, কত হতে পারে 300 কিলোমিটার পার আওয়ার, 400 কিলোমিটার, ধরলাম 1000 কিলোমিটার পার আওয়ার, তাহলে কত হতে পারে 10,000 মিটার পার সেকেন্ড। আমার অ্যাকচুয়ালি আইডিয়া নাই, এটার জন্য দুঃখিত। তাহলে এটা কত হবে 0.01। এটা দিয়ে গুণ করার পরে তুমি দেখবা যে এটা কত 10,000, 2 ঘর আসলে 100, তাও তো অনেক, 10,000 মিটার পার সেকেন্ড, তাহলে প্রায় 1000-এর মতো হয়ে যাবে, কত 1000-এর মতো সামথিং। বা এটা হচ্ছে 4000 ভরবেগ, এটা 1000 মিটার পার সেকেন্ড ভরবেগ, ব্যাগ যদিও আরো বেশি থাকে সম্ভবত, তাহলে এটা অনেক ভরবেগ বেশি না? এই যে বুলেট তো আমরা থামাইতে পারবো না, এই গাড়িটা আমরা থামাইতে পারবো না চাইলেও, কিন্তু বুলেটটা যদি স্থির থাকতো, কি থাকতো, স্থির থাকতো, ঠিক আছে, বুঝি নাই মনে হয়। বুলেটটা যদি স্থির থাকতো তাহলে কি হতো, এটাকে থামানো কোনো ব্যাপারই না। বা তোমাকে যদি একটা বল ক্যাচ দেয় কেউ, বলটা বুলেট থেকে বড় না, বাট তুমি তো ধরতে পারো, বাট এই বুলেটটা যদি বন্দুক দিয়ে দেয় তুমি ধরতে পারবা, পারবা না, বিকজ অফ এর ব্যাগের কারণে না, এটা ভরবেগের কারণে হয়। কিসের কারণে? ভরবেগের কারণে, বুঝতে পারছি। আর একটা গাড়ি আস্তে আস্তে আসার পর আমরা থামাইতে পারি না কেন? ভরবেগের কারণে। এটাও বেগের কারণে না। যদি বেগের কারণে হইতো তাহলে তো এইটা বড় একটা গাড়ি আমরা থামাই ফেলতে পারতাম, এটা আস্তে 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 আমরা ধাক্কা দিয়ে থামাই ফেলতে পারতাম, তাই না? ওকে, নিউটনের দ্বিতীয় সূত্র বল ও ত্বরণের সম্পর্ক। নিউটনের দ্বিতীয় সূত্রটা কি প্রথমে আমরা আগে বলি। নিউটনের দ্বিতীয় সূত্র ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ আমি একটা জিনিসের উপর কি পরিমাণ বল প্রয়োগ করব তা
একটা বস্তুর ভরবেগের কি পরিমাণ পরিবর্তন হয়েছে তা নির্ভর করে তার আমাদের কি বলের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনের উপরে কি পরিমাণ বল প্রয়োগ করছি স্যার। আচ্ছা, তাহলে দেখো অল্প বল যদি আমরা একটা কোনো বস্তুর উপরে দিই তাহলে ত্বরণ কম হবে, সেম যদি বস্তুটা থাকে কম ত্বরণ হবে, বেশি বল দিলে বেশি ত্বরণ হবে। কেন? কারণ এফ সমান হচ্ছে এম এ, এফ সমান সূত্র কি এম এ, এটা আমরা শিখবো কিছুক্ষণ পরেই। তাহলে এটা হচ্ছে ভর, ভর তো সেম, ঠিক আছে, তাহলে ত্বরণ বাড়বে, ঠিক আছে, বল বেশি দিলে ত্বরণ বাড়বে, কারণ ত্বরণ ইকুয়াল টু কি এফ বাই এম, তাহলে এটা বেশি হলে এম তো সেম, এটাও বাড়বে যেহেতু এটা উপরে, বুঝতে পারছি। আচ্ছা, এটা বলছে গাণিতিক রূপ, তোমরা এটা অ্যাকচুয়ালি সূত্রটা ছিল কি এফ ইজ প্রপোর্শনাল এম এ, বাট এখানে যে ধ্রুবকটা সেটা 1 দ্বারা হয়, এই জন্য এফ সমান এম এ হয়ে গেছে। কেমন? এটা তোমরা জাস্ট মাথায় রাখবে, এফ সমান এম এ। তোমরা কঠিন করে শেখার দরকার নেই, যেহেতু তোমাদের ফিজিক্স সাবজেক্ট নাই, জাস্ট অল্প করে এটা শিখবা। এফ সমান কি শিখবা এম এ, তাহলে বল সমান ভর ইনটু ত্বরণের গুণফল, শেষ। এটা মোস্ট ইম্পর্টেন্ট। নিউটন দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক। বুঝতে পারছি? আশা করি এটা বুঝতে পারছি। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা স্যার সবাই যেটা খুঁজতেছিল যে স্যার এই যে এই চারটা পাইলে মোটামুটি আমরা একটু এই চ্যাপ্টারে বাজিমাত করে দিতে পারবো, তাই না? এই চারটা দেখে নাও। এখানে রাশি কয়টা রাশি শিখবো? সরণ, বেগ, ত্বরণ, ভর, বল, ভরবেগ, মোমেন্টাম। এখন এখানে একটা জিনিস বাদ পড়ছে সম্ভবত, সেটা হচ্ছে সময়। কি বাদ পড়ছে? সময়, সময়, ঠিক আছে, সময়, সময় বাদ পড়ছে। সময় হচ্ছে কি দিয়ে? টি। সময়কে আমরা প্রকাশ করি টি দিয়ে, ঠিক আছে। গাণিতিক কোনো সূত্র নাই, এটার কোনো সূত্র নাই, এটার একক হচ্ছে যে সেকেন্ড, ঠিক আছে, টি দিয়ে প্রকাশ করি একক সেকেন্ড। এই প্রত্যেকটা আবার মাত্রা আছে, এই মাত্রাগুলো আমরা একটু পাশে লিখব। এটার মাত্রা এম, আর এটার মাত্রা এম এল ইনভার্স মিটার পার সেকেন্ড, না এল টি ইনভার্স 1। এল টি ইনভার্স 1, ঠিক আছে, টি ইনভার্স 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ এল টি ইনভার্স 2, এটা হচ্ছে এল টি ইনভার্স 2, এটা হচ্ছে মাত্রা। আমি এখানে মাত্রা লিখতেছি, লাল রং দিয়ে যেগুলো লিখছি এগুলো সবগুলো কি মাত্রা। কেজি, এটা হচ্ছে কেজিটা হচ্ছে যে এম, বড় হাতের এম। আচ্ছা, এটা সরণ ছিল না, এটা খুবই দুঃখিত আমি, এটা কিন্তু কি হবে না এম না, এটা হচ্ছে যে এল, মিটার দৈর্ঘ্য এল। তারপরে নিউটন, বলে কি নিউটন, না নিউটন হলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এম এল টি ইনভার্স 2, এটা বুঝছি। তারপর ভরবেগ, ভরবেগ হচ্ছে এম এল টি ইনভার্স 1, এটা। এইগুলো একটু শিখে রাখতে। আর এস, এস এর জন্য টি। অর্থাৎ তোমরা মৌলিকভাবে শিখবা যে এই তিনটা, মৌলিকভাবে শিখবা এই তিনটা, টি আর এল, তারপর হচ্ছে এম। এই তিনটা শিখতে পারলে সবগুলো চলে আসবে তোমাদের। এই চারটা একটু মুখস্থ রাখবা, কেমন? এখন সরণ বা ডিসপ্লেসমেন্ট, এটাকে প্রকাশ করা এস দ্বারা। ব্যাগ, কাকে? ব্যাগকে। ব্যাগকে প্রকাশ করা হয় কি দ্বারা? ব্যাগকে প্রকাশ করে বি দ্বারাও প্রকাশ করে, ইউ দ্বারা প্রকাশ করে। তাহলে স্যার ভি কোনটা, ই কোনটা? ভি হচ্ছে যে শেষ ব্যাগ, কি ব্যাগ? শেষ ব্যাগ, শেষে যে ব্যাগটা প্রকাশ করবো আমরা সেটা। ইউ হচ্ছে যে আদি ব্যাগ, এটা একটু লিখে রাখবো তোমরা পাশে, আদি ব্যাগ, আদি ব্যাগ, শেষ ব্যাগ, কেমন? বি এর সূত্র বি ইকুয়াল টু এস বাই টি, এটা আমি যদি এভাবে সুন্দর করে লিখে দিই, বি ইকুয়াল টু হচ্ছে যে এস ডিভাইড বাই টি। সরণ বাই সময়, সরণ এস মানে এখানে সরণ, আর টি মানে সময়, ঠিক আছে। এই এস সরণের একক, সময়ের একক হচ্ছে যে এস দিয়ে সেকেন্ড বোঝায়, বাট এখানে এস দিয়ে যে প্রতীক, আর একটা হচ্ছে যে একক, দুটোর মধ্যে পার্থক্য আছে, একটা প্রতীক আর একটা হচ্ছে একক। তোমাদের এখানে গোলমাল পাকায় ফেলবে না, প্রতীকগুলো হচ্ছে আলাদা জিনিস আর এককগুলো আলাদা জিনিস, ঠিক আছে। তোমরা এখানে এককের ঘরে যখন এস থাকবে তখন এটা সেকেন্ড বোঝাবে, প্রতীকের ঘরে যখন এস থাকবে তখন এটা কি বোঝাবে? সরণ বা ডিসপ্লেসমেন্ট বোঝাবে। বুঝতে পারছি? ত্বরণ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা লিখবে কি ভি মাইনাস ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে ভগ্নাংশ আকার লিখতে এরকম হবে, ঠিক আছে। ভি মাইনাস ইউ বাই টি মোস্ট ইম্পর্টেন্ট। বরের কোনো সূত্র নাই, এটা দরকার নেই। এফ সমান এম এ, এটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্র দিয়ে তোমাদের বেশিরভাগ ম্যাথে আসবে। এফ সমান এম এ, খুবই ইম্পর্টেন্ট। পি ইকুয়াল টু এম বি, পি ইকুয়াল টু এম বি, এটা মোটামুটি আসে তেমন না, তবে সবচেয়ে বেশি আছে কি এফ সমান এম এ সূত্র দিয়ে।
নিউটন দ্বিতীয় সূত্র দিয়ে। এই হচ্ছে তোমাদের চারটা, এই চারটা তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। কারা এই চারটা চাও অবশ্যই কমেন্ট করে জানাও, তাদেরকে আমি পাঠিয়ে দিব। এবং যারা ফুল পিডিএফটা চাও, এই কি স্লাইডগুলো চাও, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। নিউটন তৃতীয় সূত্র মোস্ট ইম্পর্টেন্ট, নিউটন তৃতীয় সূত্র মোস্ট ইম্পর্টেন্ট। দেখো নিউটন তৃতীয় সূত্র কি বলে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। যা না থাকলে আমরা রকেট উড়াতে পারতাম না, যা না থাকলে আমরা হাঁটতে পারতাম না। যে ক্রিয়া মানে নিউটন তৃতীয় সূত্র না থাকলে না, নিউটন তৃতীয় সূত্রের জন্য আসলে কিছু হয় না, এটা আগে থেকে হয়ে আসতেছে পৃথিবীতে। বাট নিউটন সূত্রটা প্রদান করছে, যেটা কারণে রকেট উড়ানো যাচ্ছে, বাট আমরা হাঁটতে তো আগেই পারতাম, তাই না? সূত্রের ব্যবহার তো আগেই ছিল, ক্যালকুলেশন ছিল না আর কি, আমরা তো আগেই হাঁটতে পারতাম রকেট। তাহলে এখন দেখো প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এখন প্রতিক্রিয়া যদি এফ হয়, F1 হয়, তাহলে বিপরীত প্রতিক্রিয়া যদি F2 হয়, তাহলে F1 সমান সমান F2 হবে। এখন এই যে F1 সমান F2 টা হবে, এটা হচ্ছে উল্টা বিপরীত, এটার জন্য এখানে একটা মাইনাস। এখন স্যার এই যে বিপরীত মাইনাস কেমনে আসছে স্যার, এগুলো একটু জটিল বিষয় তোমাদের জন্য আপাতত, তবু আমি একটু শর্ট করে বলে রাখতেছি। বল হচ্ছে একটা ভেক্টর রাশি, কি রাশি? ভেক্টর রাশি। এটার একটা দিক আছে, কি আছে? দিক আছে। অর্থাৎ একটা বল যখন আমি এদিকে ক্রিয়া করি, মনে করো তুমি এদিকে একটা বল ফোর্স করছো একটা দেওয়ালের দিকে, কেমন পাঞ্চ করছো আর কি, পাঞ্চ, তো এই দেওয়ালটা তোমাকে উল্টো দিকে পাঞ্চ করে, বুঝছি? তার মানে তোদেরকে যে আমি মারি, তোরা উল্টা আমার মারস, তাই তো? এটার তৃতীয় সূত্র অনুযায়ী। ওকে, তাহলে এটা যখন আমি এদিকে ফোর্স করছি, এটা উল্টো দিকে ফোর্স করছে। আচ্ছা, এই যে উল্টো দিকে যখন ভেক্টর রাশি, একটা নিয়ম হচ্ছে কি, এটা মান এবং দিক উভয় আছে, দিক বোঝানোর জন্য এটা মাইনাস বা প্লাস চিহ্ন ব্যবহার করে। যদি ঠিক উল্টা দিক হয় তখন এটা কি মাইনাস চিহ্ন ব্যবহার করে। তাহলে F1 হচ্ছে এইদিকে, তাহলে F2 হচ্ছে যে এইদিকে, তাহলে এই যে F2 টা যে সমপরিমাণ, তাহলে এই জন্য এটা কি হবে? মাইনাস হবে, এদিকে কি হবে? মাইনাস হবে, সরি মাইনাস F2 হবে। আশা করি বুঝতে পারছি এটা। তাহলে কি কি কাজ লাগে রকেট উত্তোলনের ক্ষেত্রে? কি প্রতিক্রিয়া? রিয়েকশন, নির্গত গ্যাস রকেটকে সমান বলের উপর দিকে ধাক্কা দেয়। যে একটা গ্যাস বের হয় রকেটের পিছন দিয়ে, সেটা কি রকেটকে সামনের দিকে ধাক্কা দেয়। এই যে এটা ফোর্সটা অ্যাপ্লাই করে এদিকে, এর কারণে এটা বিপরীত দিকে একটা ফোর্স তৈরি হয়, যেটা রকেটকে সামনের দিকে নিয়ে যায়। বুঝতে পারছি? এই যে এখানে জাস্ট এটা তোমরা দেখে নিবা। এরপর আমরা যখন হাঁটি বা দৌড়াই, তখন কি করি আমরা? এই যে একটা পা স্টেপ কিন্তু দিয়ে আর একটা দিই, মানে একটা পাতে ফোর্স ক্রিয়েট করি। নাকি তোমরা বাতাসের মধ্যে আমরা হাঁটতে পারি না কেন? বাতাসের মধ্যে হাঁটতে পারি না কেন? ওখানে আমরা ফোর্স ক্রিয়েট করতে পারি না। বাতাসের মধ্যে আমরা উঠতে পারি, ঠিক আছে, কারণ ওখানে ডানা ঝাপটানোর কারণে ওখানে অনেক চাপ সৃষ্টি করে আমরা পিছনে উঠতে, আমাদের তো ডানা নাই, ডানা ঝাপটা উঠতে, পাখি উঠতে পারে আর কি। আমরাও এখন মানুষজন উঠতে পারে, কি জানি বলে কৃত্রিম ডানা লাগাই এর আর কি, ঠিক আছে, অনেকে উঠতে চায় আর কি। তাহলে এই পাখিটা যখন কি উড়ে, তখন তা নিচের দিকে সে তার ডানা দিয়ে বাতাসকে সজোরে চাপ দেয়, মানে বল ক্রিয়া করে, এর কারণে সে উল্টো দিকে একটা ফোর্স পায় আর কি, সেজন্য সে উঠতে পারে। আমরা যখন হাঁটি তখন ক্রিয়া করি নিচের দিকে, পা দিয়ে নিচে ধাক্কা দিই, তোমরা হাঁটার সময় একটু খেয়াল করে দেখবা, আর এর কারণে আমাদেরকে একটা ধাক্কা দেয়, সেজন্য আমরা হাঁটতে পারি। সেম ভাবে এটা আমরা স্টেপ বাই স্টেপ দুই পা দিয়ে করে থাকি। মোস্ট ইম্পর্টেন্ট, গতির অদৃশ্য বাধা, যেটা বলছিলাম, তোমরা ফুটবলটাকে কিক করার পর এখানে ফুটবলটা থেমে গেল, ফুটবলটা কিক করার পরে ওখানে ফুটবলটা থেমে গেল গোল পোস্টের আগে গিয়ে, খুবই দুঃখজনক বিষয়। কেন? এটা হচ্ছে একটা অদৃশ্য বাধার কারণে, যেটা আমরা দেখি না, অ্যাকচুয়ালি দেখি না। যেমন এটা তোমার মনে হবে এটা অনেক মসৃণ, এই যে গ্লাসটা অনেক মসৃণ, বাট এটাকে যখন জুমিং করে দেখবা তুমি, দেখবা এটার মধ্যে এরকম এরকম গর্ত আছে, এটাকে উঁচু নিচু খাজ বলে। এটাকে আরো সুন্দর করে বলে অ্যাব্রোথেব্রা, শব্দটা একটু কঠিন, অ্যাব্রোথেব্রা, বুঝছি? ঘর্ষণ বল, গতির দিক, এবং গতির দিক যেদিকে থাকবে সবসময় ঘর্ষণ বল কাজ করে এর বিপরীত দিকে। মোস্ট ইম্পর্টেন্ট, নোট করো এটা। ঘর্ষণ বল যেদিকে ক্রিয়া করে, সরি, গতি বল যেদিকে ক্রিয়া করে বা গতি যেদিকে থাকে, তার উল্টো দিকে ঘর্ষণ বল কাজ করে। বল যেদিকে কাজ করে, ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করে। এটা নোট করে রাখো, কেমন? এটা এমসিকিউতে আসবে। আচ্ছা, এই যখন আমরা মাইক্রোস্কোপ দিয়ে এটা জুমিং করে দেখবো, তখন এখানে দেখবো আমরা এরকম এরকম উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু খাঁজ কাটা আছে, বুঝছি নাকি বুঝি নাই? একটি বস্তুর উপর দিয়ে অন্য একটি বস্তু চলাচলের চেষ্টা করলে তাদের সংস্পর্শে বা স্পর্শ তলে গতির বিরুদ্ধে যে বাধা সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে বা ঘর্ষণ বলে। তাহলে ঘর্ষণ বল বা ঘর্ষণ কি?
দুটি তল দুটি তল একে অপরের উপর দিয়ে সংস্পর্শে এসে যদি চলতে চায় এবং যে বাধার সৃষ্টি হয় সেটাই হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে, বা ঘর্ষণ। কারণ কি, কোন পৃষ্ঠ সম্পূর্ণ মসৃণ নয়, অনুবীক্ষণ যন্ত্র দেখলে বোঝা যায় দুটি তলের খাঁজগুলো একে অপরের সাথে আটকে গিয়ে এই বাধার সৃষ্টি করে। এই যে আমাদের খাঁজ, বা তুমি এভাবে যদি করো, বা তুমি যখন হাত এই ইজিলি তুমি বুঝো, জাস্ট তুমি যখন হাতটা এই হাতের মধ্যে ঢুকেছো একটা বড় খাঁজ না, তখন কি মুভিং করতেছে, সহজে করতেছে না, ঠিক না? জোরে টান দিলে তখন মুভিং করতেছে, একটা বাধার সৃষ্টি হচ্ছে না? বা তুমি যদি এখানে না প্রবেশ করে দেওয়া ইজি না? হ্যাঁ, এই যে ইজি হচ্ছে, তবুও এর মধ্যে ঘর্ষণ বল কাজ করতেছে খুবই সূক্ষ্ম ভাবে। সেটা হচ্ছে এই যেভাবে একটা গর্তের মধ্যে আর একটা ঢুকে যায়, এই জন্য সেটা বাধার সৃষ্টি করে। বুঝতে পারছি আশা করি। একটু অপেক্ষা করতে হবে, তোমাদের ম্যাথ গুলো তো আমি করাই দিব অবশ্যই। স্থিতি ঘর্ষণ, ঘর্ষণের প্রকারভেদ, 4 প্রকার ঘর্ষণ আছে, এই 4 প্রকার ঘর্ষণটা একটু মাথায় রাখবা। স্থিতি ঘর্ষণ, পিছলায়ন ঘর্ষণ বা আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। কেমন? এই 4টা ঘর্ষণ তোমরা অবশ্যই মাথায় রাখবা। স্থিতি ঘর্ষণ কোনটা? কোন একটা বস্তু কোন মেঝেতে তল স্পর্শ করে আছে, ঠিক আছে, সেটা সে জায়গায় থেকে যেতে চায়, সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, ঠিক আছে। ধাক্কা দিলে এর বিপরীতে কাজ, বস্তু একে অপরের সাপেক্ষে স্থির থাকলে যে ঘর্ষণ কাজ করে সেটা হচ্ছে কি স্থিতি ঘর্ষণ। মেঝেতে কোনো কিছু রাখা, ভারী আলমারি বা সামথিং। পিছলানো ঘর্ষণ, ওই যে ছোটবেলায় যখন তোমরা, এখনো তো করো অনেক না, দোলনায় গিয়ে, পার্কে, অথবা এখন ছোটবেলায় তোমাদের স্কুলে গিয়ে এই যে স্লিপিং স্লিপারের মধ্যে কি করতে তোমরা, উঠে প্যান্টটা ফাটে ফেলতে আর কি সেটা সেটা হচ্ছে কি পিছলানো ঘর্ষণ, আমরা পিছলাইতাম। এরপর আবর্ত ঘর্ষণ, রুলিং, এটা হচ্ছে রুলিং করে, কেমন, কোন একটা উপরে কি একটা তলের উপরে একটা তল রুলিং করা হচ্ছে আবর্ত ঘর্ষণ। এটা হতে পারে তোমার কি টায়ার, বা সাইকেল চালালে যে টায়ারটা হয়, বা কোনো কিছু মেজের উপর দিয়ে গড়িয়ে নিয়ে যাওয়া। একটা হচ্ছে ধাক্কিয়ে নিয়ে যাওয়া, তখন হচ্ছে কি এটাকে বলবো স্থিতি ঘর্ষণ, বা ওইটা গতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণের বিপরীতে একটা গতি ঘর্ষণ আছে। আর যখন তুমি এটাকে গড়িয়ে নিয়ে যাবা, তখন এটাকে বলবো রোলিং ফ্রিকশন অথবা আবর্ত ঘর্ষণ, কেমন। তারপরে প্রবাহী ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ তুমি দেখতেই পাচ্ছ, প্যারাশুট দিয়ে যখন কোনো মানুষ বা কোনো কিছু উপর থেকে পড়ে, তখন এটা একটা বায়ুর মধ্যে দিয়ে পড়ে, প্যারাশুট না থাকলেও কোনো সমস্যা নাই, তোমার একটা ঘর্ষণ কিন্তু কাজ করেই, ঠিক আছে। তখন এটা কি বায়ুর মধ্যে দিয়ে পড়ে, অথবা পানির ভিতর দিয়ে চলে গেলে, অর্থাৎ পানিতে তুমি নৌকা চলা, এগুলো সবগুলো কি ঘর্ষণ? প্রবাহী ঘর্ষণ। আশা করি এই ঘর্ষণটাও তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। বুঝছি। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় বেশিরভাগ সময়, ঘর্ষণ প্রয়োজনীয় উপদ্রব। ঘর্ষণ একটি কি প্রয়োজনীয় উপদ্রব। দেখো এখানে কি লিখছে, ইভিল, নেসেসারি ইভিল। তোমরা এটা আরেকটা জায়গায় পাইছিলে, অষ্টম শ্রেণীতে যখন পড়তে তোমরা তোমরা পাইছো ইমবাইবেশন, একটি কি, এটা ইমবাইবেশনকে নেসেসারি ইভিল বলা হয় কেন? নেসেসারি ইভিল, ঠিক আছে, নেসেসারি ইভিল বলা হয় কেন, এটা তোমাদের আসতো পরীক্ষা। এখন এটা ফিজিক্সে আসছে, মানে বিজ্ঞান বইয়ে সেম, আর একটা অংশে আর কি। তাহলে এটা কি ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, নেসেসারি ইভিল কেন বলা হয় ঘর্ষণকে? ঘর্ষণ যদি না থাকতো, তোমাদের ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না, পিছলে পড়ে যেতাম, গাড়ি চলতে পারতো না, ব্রেক ধরলে ব্রেক কাজ করতো না, চলতেই থাকতো, অর্থাৎ যে স্থির আছে সেই স্থির থেকে যেত না, তাকে গতিশীল করা যেত, বাট যে গতিশীল আছে তাকে থামানো যাইতো না অন্য বল প্রয়োগ করা ছাড়া, বা অন্য একটা বল প্রয়োগ করার পরেও সে দুই দিকে দুইটা চলে যেত। মনে করো আমি স্থির নেই, নিজে কোথাও আটকে নেই, ওই যে বল যে খুঁটি থাকতে হবে, নাহলে তো দুইজনে বাড়ি খেলে দুইজন দুই দিকে ছিটকে যাবে, এমন হয় আর কি। তাহলে আমাদের ঘর্ষণের সুবিধাগুলো কি কি, ঘর্ষণের অসুবিধাগুলো কি কি? রাস্তায় হাঁটা সম্ভব হয়, কাগজে লেখা সম্ভব হয়, কোনো কিছু মুঠো করে ধরা যায়, তারপরে গাড়ির ব্রেক করে থামানো যায়। ঘর্ষণের অসুবিধা, প্রচুর তাপ উৎপন্ন হয় এবং শক্তি অপচয় ঘটে, গাড়ির টায়ার বা জুতার তলা ক্ষয়ে যায়, মেশিনের যন্ত্রাংশ দ্রুত নষ্ট হয়। এগুলো হচ্ছে ঘর্ষণের কি অসুবিধা, ঠিক না? অসুবিধা, কিন্তু এই যে অসুবিধার কারণেই হচ্ছে সুবিধা। বুঝতে পারছি। আজকের পরিশ্রমী তোমাদের যেমন আগামী দিনের কি হবে, অ্যাসেট হবে। এখন এটাও সেম ভাবে কি ঘর্ষণটার যে অসুবিধা সেটার জন্যই তুমি সুবিধা পাচ্ছ। ঘর্ষণ আমাদের শক্তির অপচয় ঘটায়, কিন্তু ঘর্ষণ ছাড়া আমাদের দৈনন্দিন জীবন অচল, তাই ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। তাহলে এই যে তুমি যখন ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব বলবা, তখন তুমি প্রশ্ন আসবে, তখন তুমি এই 4টা লিখবা, তারপরে এই 4টা লিখবা, তারপরে এই লেখাটা লিখে দিবা,
এই চিত্রটা আঁকার কোনো দরকার নেই। ঠিক আছে, জাস্ট তোমাকে বোঝানোর জন্য, জাস্ট এই যে স্লাইডগুলো সুন্দর হওয়ার জন্য এটা। ঘর্ষণ নিয়ন্ত্রণ, কমানো বা বাড়ানো। ঘর্ষণ বাড়ানো কিভাবে যায় এবং ঘর্ষণ কিভাবে কমানো যায় সেটাও তোমাদের পরীক্ষায় আসে কিন্তু। ঘর্ষণ বাড়ানো এবং ঘর্ষণ কমানো। ঘর্ষণ বাড়ানোর উপায়গুলা, টায়ারের গায়ে গভীর খাঁজ, যে খাঁজগুলো আছে, যে তোমরা বাইক কেনার সময় যে টায়ারগুলো দেখো, যে ভালো টায়ার, ভালো মানের টায়ার, খাঁজ কাটা, সুন্দর সুন্দর ফুল কাটা, সেটা আর কি। খেলোয়াড়দের জুতার স্পাইক লাগানো, স্পাইক লাগানো, ঠিক আছে। ওই যে আমরা যখন ফুটবল খেলি, ফুটবল খেলার সময় কি বোর্ডের নিচে কি ছোট ছোট ওই এটা কুটা বলি আর কি আমরা, ঠিক না, ওটা দিয়ে মাটিতে যেমন আটকা থাকতে পারি, সেটা লাগাই না, এই যে এই জিনিসগুলা। রাস্তা বা তল অমসৃণ করা, যেমন রাস্তা বা তল আমরা কি ফিনিশিং করে দিই একদম, তোমাদের বাসার মেঝে যেমন টাইলস করা, বা যাদের টাইলস করা না তারা একদম ফিনিশিং করে একদম সিমেন্ট দিয়ে করে দেয়, কিন্তু রাস্তাতে দেখবে তোমরা তেমন থাকে না। রাস্তাতে ওই যে নুড়ি পাথর দিয়ে কি দিয়ে মানে পিচ দিয়ে ঢালাই করা হয়, নুড়ি পাথর আর পিচ দিয়ে ঢালাই করা হয়, যেন রাস্তাগুলো কি করতে পারে, অমসৃণ থাকে। অমসৃণ থাকলে কি হবে, ব্রেক করা যাবে, ঠিক আছে, বা সেটার কারণে ওই ঘর্ষণ বাড়ানো যায়। ব্রেক প্যাডের ব্যবহার, ব্রেক প্যাডের ব্যবহার। এরপর ঘর্ষণ কমানোর উপায়, ঘর্ষণ কমানোর উপায়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে তুমি এই ঘর্ষণ কমানোর জন্য যে তোমরা যে দৈনন্দিন জীবনে গাড়ির বিভিন্ন গাড়ির শেপ দেখো, যে স্যার গাড়িটি এমন কেন দেখতে, ঠিক না, তুমি দেখবা যত গতিশীল গাড়ি আছে তাদের শেপ গুলা ঠিক এটার মতো। যে গাড়িগুলো হাই স্পিড গাড়ি সেগুলোর শেপটা এই যে বুলেট ট্রেনের মতো, বুঝতে পারছি। আচ্ছা, ঘর্ষণ কমানোর জন্য হচ্ছে যে আমরা সচরাচর বিয়ারিং ব্যবহার করি, কি ব্যবহার করি, বিয়ারিং ব্যবহার করি, লুব্রিকেন্ট ব্যবহার করি। লুব্রিকেন্ট গুলো তৈলজাতক পদার্থ, অকটেন, ডিজেল, মোবিল, ঠিক না। এখন অকটেন, ডিজেল, মোবিল এগুলো দিয়ে কি করো, অকটেন ডিজেল দিয়ে তো গাড়ি চালায়, সেটা দিয়ে তুমি অ্যাকচুয়ালি বেশিরভাগ সময় ব্যবহার করে না, বেশি সময় এই যে লুব্রিকেন্ট ব্যবহার করে মোবিল জাতীয় পদার্থগুলোকে লুব্রিকেন্ট বলে, ঠিক আছে, মোবিল জাতীয় পদার্থ। অকটেন ডিজেল অ্যাকচুয়ালি সব জায়গায় ব্যবহার করা হয় না, সচরাচর তোমার আঞ্চলিকভাবে ব্যবহার করা হয়, বাণিজ্যিকভাবে তোমার কি লুব্রিকেন্টই ব্যবহার করে। লুব্রিকেন্ট কোনটা, অ্যাকচুয়ালি মোবিলটা, কোনটা, মোবিল যেটা গাড়িতে থাকে, ঠিক আছে। তেল জাতীয় পদার্থ ব্যবহার করা হয়। তারপরে বাতাসের ঘর্ষণ কমানোর জন্য এই যে একটা গাড়ির শেপ, তোমরা কারের শেপ গুলো দেখলেও দেখবে যে এইভাবে, কেমন, এইভাবে, ঠিক না, কারের শেপ গুলো এরকম, যেন বাতাসটা এইখানে বাড়িকে এইদিকে চলে যেতে পারে, বাতাসগুলো ফ্লো যেন এইভাবে হয়, বুঝতে পারছি। এখানে এই যে যেভাবে দেখা যাচ্ছে ফ্লোটা উল্টা দেখাচ্ছে, বাতাসটা এইভাবে চলে যাবে অ্যাকচুয়ালি এখানে, বুঝতে পারছি আশা করি। পিছনের অথবা লুব্রিকেন্ট, তেল, গ্রিজ ব্যবহার, চাকার এক্সেলে বল বিয়ারিং ব্যবহার, বিয়ারিং। তারপরে পৃষ্ঠতল মসৃণ বা পালিশ করা, পৃষ্ঠতল পালিশ করা, গাড়ি, বিমান বা ট্রেনের সামনের দিকে সুচালো রাখা, একটু চিকন রাখা, স্টেমিং করা যাতে বাতাসে ঘর্ষণ কমে। এরপরে চলে আসবো আমরা গাণিতিক সমস্যায়, ঠিক আছে। এরপর আমরা এই যে সবগুলো গাণিতিক সমস্যা আমরা সলভ করব।